আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। টপিকসটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই টপিকটি বাচ্চাদের কাছে একটি আতঙ্কের নাম, কারণ এটা থেকে প্রশ্ন আসে কিন্তু বাচ্চাগুলো এটা সঠিকভাবে বুঝতে না পারার কারণে এটি অ্যান্সার করতে পারে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে খুবই জটিল নয়, খুবই সহজ, তবে নিয়মমাফিকভাবে এটা আমাদের পড়তে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে। তো আজকের ভিডিওটি আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর করতে যাচ্ছি। যাদের এই বিষয়ে প্রবলেম আছে, আশা করি এই ভিডিওটি কয়েকবার দেখলে ইনশাল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই চেঞ্জিং অ্যান্সার করতে হলে প্রথমে আগে আমাদের এই তিনটি বাক্যের মধ্যে কোনটা কোন সেন্টেন্স সেটা চিনতে জানতে হবে। যদি চিনতেই না পারি তাহলে আমরা আসলে এটা পরিবর্তন করতে পারবো না। তাই আগে এটার পরিচয় দেবো ভালো করে, পরিচয় দেওয়ার পরে চিনার উপায় বলে দেবো, চিনার উপায় বলে দেওয়ার পরে এরপরে আমি চেঞ্জিং এর দিকে যাব। দেখুন, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হলো, এটার সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্বও থাকতে পারে, তাহলে সেটা হবে সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল দেখুন, আই নো হিজ নেম, আমি তার নাম জানি। আই হচ্ছে সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব, হিজ নেম এখানে আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আমি জানি তার নাম কি। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এখানে দেখুন, হিয়ারিং দ্য নিউজ সি ফেইন্টেড। বাক্যটিতে দুইটি ভাব আছে, এটি হচ্ছে হিয়ারিং, এটি হচ্ছে ফেইন্টিং, কিন্তু সাবজেক্ট একটা, সি। সি হচ্ছে এখানে সাবজেক্ট, ফেইন্টেড হচ্ছে ফাইনাল ভাব এবং হিয়ারিং হচ্ছে নন ফাইনাল ভাব। তাই এটি হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। হিয়ারিং দ্য নিউজ সি ফেইন্টেড। এমন করে হি গোজ টু স্কুল, আই কাম টু নো, দে ওয়ার কামিং, এই শব্দগুলো, এই বাক্যগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের বাক্য। এবারে আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স সংজ্ঞা হলো, যে সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লোজ ও একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। দুইটি ক্লোজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ। দেখুন, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। এখানে একটি আছে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজ। এই দুই ক্লোজ মিলে হয়ে গেল এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে হলে আগে আমাদের প্রিন্সিপাল ক্লোজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, বা এগুলো কাকে বলে সেটা ভালো করে জানতে হবে। যদি এই বিষয়ে ধারণা থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নির্ণয় করতে পারবো না। তাই এখানে আলোচনা আমি লিখে রেখেছি যে এখন যে ক্লোজটি তার অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, ভালো করে রাখুন, নির্ভরশীল নয়, তাকে বলে প্রিন্সিপাল ক্লোজ। মানে এই যে এখানে দুইটা ক্লোজ আছে, অ্যাজ হি ওয়াজ ইল, হি কুডন্ট গো টু স্কুল, তাহলে এদিকে একটা ক্লোজ, এদিকে একটা ক্লোজ। এইটা ক্লোজের, এই দুইটা ক্লোজের মধ্যে যেই ক্লোজটা তার অর্থ একাকী দিতে পারে, মানে তার অর্থটা দিতে সে নির্ভরশীল নয়, সেটা হবে প্রিন্সিপাল ক্লোজ। আর যেটা অর্থটা একাকী দিতে পারবে না, অন্য বাক্যের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেখুন, হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। এই বাক্যের এই অংশটুকু আমরা অর্থ প্রকাশের জন্য অন্য নির্ভরশীল হচ্ছে না। কিন্তু আমি যদি বলি অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল, এইটুকু দেখুন, এই বাক্যটির অংশটুকুতে বোঝা যাচ্ছে যে এ আসলে পূর্ণাঙ্গভাবে অর্থ দিতে পারছে না। তার পূর্ণাঙ্গ অর্থ জানার জন্য আমাদের এই অংশের উপর নির্ভরশীল করতে হচ্ছে। তাই এই অংশটুকু হচ্ছে আমাদের হি কুড নট গো টু স্কুল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে সাবঅর্ডিনেট ক্লোজ ছিল বাক্যের যে ক্লোজটি তার অর্থ প্রকাশের জন্য অন্য ক্লোজের উপর নির্ভরশীল, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। অ্যাজ হি ওয়াজ ইল, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অনেক সময় শিক্ষার্থীরা বাক্যের শুরুতে যখন বাক্যটির দুটি অংশের মধ্যে যে অংশটির সাথে ইফ আনলেস, আনটিল, সিন্স, এজ, হোয়েন, দো, অলদো, ইত্যাদি শব্দগুলো থাকবে। মানে বাক্যের যেই অংশটার সামনে ইফ, আনলেস, আনটিল, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো এমন আরো যে শব্দগুলো আছে এই শব্দগুলো থাকবে, সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ।
আর বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যেমন দেখুন, হি কুড নট গো টু স্কুল, এর সামনে কিন্তু কি নেই, এই শব্দগুলো নেই, তাই এটা প্রিন্সিপাল ক্লোজ। এখানে আছে হি ওয়াজ ইল, এর সামনে আছে এজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এমন করে যদি হয় ইফ ইউ ওয়ান্ট আই উইল গো, তাহলে দেখুন এই দুইটি ক্লোজের মধ্যে কোনটার সামনে এই ইফ শব্দটা আছে, অবভিয়াসলি প্রথমটার দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ আর এইটা হলো প্রিন্সিপাল ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্স কোনটি? কম্পাউন্ড সেন্টেন্স হলো যে সেন্টেন্সে দুটি ক্লোজ অ্যান্ড অর বাট অ্যান্ড সো ইয়েট নট অনলি বাট অলসো এই শব্দগুলো দিয়ে যুক্ত থাকবে, দুটি প্রিন্সিপাল ক্লোজ অথবা দুটি কোঅর্ডিনেট ক্লোজ এই শব্দগুলো দিয়ে যুক্ত থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ ফোর বাট অনেস্ট, হি ইজ ফোর, দেখো এই বার দিয়ে দুটি বাক্য যুক্ত করা আছে, এই যেগুলো বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই তিন প্রকার ভাবে আমরা সহজে নির্ণয় করতে পারবো। এখন আমরা এইগুলো চেঞ্জিং এর দিকে যাব। প্রথমে কমপ্লেক্স টু সিম্পল, নিয়মগুলো এখানে সুন্দর করে লেখা আছে, নিয়মের প্রথম অংশগুলো লেখা আছে, এগুলো আমি সুন্দর করে বিশ্লেষণ করে দেবো, এগুলো আপনারা বারবার করে দেখে ইনশাল্লাহ সহজে অ্যান্সার করতে পারবেন। প্রথম নিয়ম হলো সিন্স অ্যাজ হোয়েন যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট ও টেন্স একই হল। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত দুটো বাক্যের সাবজেক্ট ও টেন্স যদি একই হয় তাহলে কিভাবে সিম্পল করতে হবে? স্ট্রাকচার হলো প্রথমে ভার্ব, তার সাথে আইএনজি যোগ করতে হবে এবং বাকি অংশ হুবহু বসে যাবে। দেখুন, সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড হি বট আ ব্যাড লাক টু দ্য ট্রি। এখন এই বাক্যের মধ্যে যেটা সাবঅর্ডিনেট ক্লোজ সেই বাক্যে আমাদের পরিবর্তন করতে হবে, প্রিন্সিপাল ক্লোজে কোনো পরিবর্তন নাই, কারণ প্রিন্সিপাল ক্লোজ এই জন্যই আমাদের প্রথম অংশে আমরা দেখেছি যে কোনটি সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা প্রিন্সিপাল ক্লোজ। মজার বেশি হলো সমস্ত বিষয়টা পরিবর্তন হবে শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লোজে, প্রিন্সিপাল ক্লোজে পরিবর্তন হবে না। তাই দেখুন এখানে এখন আমরা শর্তগুলো মিলাই যে এই বাক্যটা দুটি অংশের মধ্যে সাবজেক্ট এবং টেন্স একই আছে না অন্য আছে। লক্ষ্য করুন, সিন্স দ্য ওল্ড ম্যান, এই দ্য ওল্ড ম্যান হলো সাবজেক্ট এবং এই বাক্য হলো হি। দেখুন এটা নাউন, এটা প্রোনাউন এবং এটা আসলে একই ব্যক্তিকে মিস করে, তাহলে সাবজেক্ট একই হলো। দ্বিতীয় শর্ত হলো যে টেন্সটা একই আছে কিনা। দেখুন এখানে আছে কিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে আছে ব্রট, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে যে আমাদের শর্তটি ছিল যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত দুটো বাক্যের সাবজেক্ট ও টেন্স একই হলো, ভার্ব সাথে আইএনজি এবং বাকি অংশ হুবহু বসে যাবে। তাহলে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড হি বট আ ব্যাড লাক টু দ্য ট্রি, এই বাক্যের মধ্যে সাবজেক্ট একই এবং টেন্সও একই। তাহলে এই বাক্যটি অ্যান্সার করতে হবে প্রথমে ভার্ব, ভার্ব কোনটা? এই যে প্রথমে যে ভার্বটি আছে কিল, এর সাথে আইএনজি, কিলিং, কিলিং, তারপরে এদিকে আর কোনো কাজ নেই, কিলিং দ্য বার্ড, কমা হি বট আ ব্যাড লাক টু দ্য ট্রি, এবারে ব্যাড লাক টু দা ট্রি। দেখুন শুধুমাত্র এইটুকু পরিবর্তন, মানে এই অংশটুকু আমাদের উঠে যাবে, ওই জন্য আমি স্ট্রাকচারে সেই অংশটুকু লিখিনি, যেটুকু লিখিনি তার মানে সেটুকু উঠে যাবে। এখন দেখুন প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর রুলস, যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট আলাদা হলে এবং প্রথম অংশে এম ইজ আর ওয়াজ আর অথবা হ্যাভ এজ হ্যাড থাকে, মানে দুইটা অংশের মধ্যে যদি সাবজেক্টটি আলাদা হয় এবং প্রথম অংশে এম ইজ আর ওয়াজ অথবা হ্যাভ এজ থাকে, তাহলে আমরা বাক্যটা কিভাবে সিম্পল করবো? অত্যন্ত সহজ। এই দেখুন স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হবে বিং অথবা হ্যাভিং। এখন মজার বিষয় হলো যে কখন বিং বসাবো কখন হ্যাভিং বসাবো। এটা হচ্ছে যে এম ইজ আর ওয়াজ এদের পরে হবে বিং, যদি বাক্যের মধ্যে এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে হবে বিং, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরিবর্তে লিখতে হবে হ্যাভিং। এম ইজ আর ওয়াজ আর থাকলে হবে বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হবে হ্যাভিং। এটুকু মনে রাখবেন, বাকি নিয়মগুলোতে আমি এটা বারবার লিখবো না। এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, হ্যাভ থাকলে হ্যাভিং। এখন পরিবর্তনের দিকে আসি। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই কুড নট গো আউট। দেখুন অ্যাজ দিয়ে আছে বাক্যটা, এখানে দ্য ওয়েদার, সাবজেক্ট হলো দ্য ওয়েদার, এখানে আছে উই, মানে সাবজেক্ট দুটি আলাদা এবং প্রথম অংশ দেখি কি আছে, এখানে ওয়াজ আছে, তাহলে এই শর্তের সাথে মিলে গেল। যেহেতু শর্তের সাথে মিলে গেল তখন কি হবে, প্রথমে সাবজেক্ট বসে যাবে, সেক্ষেত্রে দ্য ওয়েদার
এখানে আছে ওয়াজ, তাহলে হবে বিং। দ্য ওয়েদার বিং, তারপরে যা আছে তা হুবহু লিখে দিতে হবে। উইল নট গো আপ, ওয়েদার বিং কোল্ড এন্ড উই কুড নট গো আপ। খুবই সহজ। শিক্ষার্থী, এবারে 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস হলো সিন্স ওয়েল হোয়েন, যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট একই হলে এবং একটি বাক্য দ্বারা কারণ বুঝালে। এখন লক্ষ্য করুন, এবার দুটি বাক্যের সাবজেক্ট একই এবং যে কোনো একটা বাক্য দ্বারা যদি কারণ বুঝাই, তাহলে এই বাক্যটা আমরা কিভাবে সিম্পল করবো? খুবই সহজ। স্ট্রাকচার দেখুন, এখানে 2টি স্ট্রাকচার লেখা আছে, দুইভাবে অ্যান্সার করলে হবে। প্রথম হচ্ছে বিকজ অফ, এরপরে সাবজেক্টের পরে ফ্রম, এরপরে বিং অথবা হ্যাভিং, তারপরে বাক্যাংশ। আবার একটা হলো যে এইটা আবার 2টা স্ট্রাকচারে করা যায়। একটা হচ্ছে বিকজ অফ, সাবজেক্টের পরে ফ্রম, এরপরে অ্যাডজেক্টিভ যে থাকবে বাক্যের মধ্যে ওইটা নাউন ফর্ম করে বাক্যাংশ লেখলে হবে। আমি দুইভাবে অ্যান্সার করে দেবো, লক্ষ্য করুন। প্রথমে শর্তগুলো দেখি, যে শর্তগুলো বলা হয়েছে নিয়মের মধ্যে সেটা ঠিক আছে কিনা। অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল, তাহলে এই দুই বাক্যের সাবজেক্ট একই হলো। এখন বলা হয়েছে যে একটি বাক্যের মধ্যে কারণ থাকবে। এখানে দেখুন, হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি, তার কারণ কি? হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে এক বাক্যে আমরা কারণ পেলাম। এখন এই বাক্যটা 2টি স্ট্রাকচারে অ্যান্সার করা যায়। সেটা হলো এর প্রথমে বিকজ অফ, এরপরে যে সাবজেক্ট আছে তারপর হচ্ছে প্লেস, তাহলে হি এর পরে হচ্ছে হিজ, বিকজ অফ হিজ। তারপরে প্রথম স্ট্রাকচার অনুসারে হচ্ছে বিং অথবা হ্যাভিং, তাহলে উপরে বাক্যে আমরা দেখলাম যে এম ইজ আর ওয়াজ এর থাকলে বিং হয়, এখানে ওয়াজ থাকার কারণে আমি এখানে লিখবো বিং, বিকজ অফ হিজ বিং। এরপরে ইল, মানে বাকি অংশটুকু হুবহু বসে যাবে। বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট গো টু স্কুল। এখন দ্বিতীয় স্ট্রাকচার অনুসারে হবে বিকজ অফ, সাবজেক্ট বসে ফ্রম হিজ, এরপরে হচ্ছে যে অ্যাডজেক্টিভ এর নাউন ফর্ম। এখানে দেখুন এই যে ইল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, কমা দিয়ে বাকি অংশটুকু হুবহু লিখতে হবে। হি কুড নট গো টু স্কুল, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট গো টু স্কুল। রুল নম্বর 4, হ্যানযুক্ত বাক্য সিম্পল। হ্যানযুক্ত বাক্য দ্বারা, হ্যানযুক্ত বাক্যটিকে সিম্পল করতে হলে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। যে হ্যান যে বাক্যটিতে রয়েছে সে বাক্যে এই হ্যান দ্বারা যদি অল্প সময় বোঝায় তাহলে হ্যানের পরিবর্তে অ্যাট বসাতে হবে। এখন যদি হ্যান দ্বারা হ্যানযুক্ত বাক্যে ঋতুর নাম থাকে তখন ইন বসাতে হবে, এবং হ্যান দ্বারা যদি বয়স সময় অথবা বয়স বোঝায় তাহলে এট দ্য টাইম অফ অথবা এজ অফ হবে, এট দ্য টাইম অফ অথবা এট দ্য এজ অফ বসি। স্ট্রাকচার হলো ইন, এট দ্য টাইম অফ এজ অফ, এরপরে হ্যান প্লাস সাবজেক্ট এবং বি ভাব থাকলে সেটা উঠে যাবে। হ্যান সাবজেক্ট এবং বি ভাব থাকলে উঠে দিতে হবে এবং বাক্যাংশ হুবহু বসে যাবে। দেখুন, হোয়েন ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ স্লিপিং, তাহলে এখানে হোয়েন দ্বারা একটা সময়কে বোঝাচ্ছে। এই বাক্যটি যদি আমরা অ্যান্সার করি, প্রথমে লিখতে হবে হোয়েন ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ স্লিপিং, তাহলে বৃষ্টি হওয়ার সময় আমি ঘুমাচ্ছিলাম। এখানে লিখতে হবে তার সময় বোঝাচ্ছে এট দা টাইম অফ, এট দ্য টাইম অফ, এখানে হোয়েন ইট এবং এই যে অক্সিলারি ভার্ব, এই তিনটি উঠিয়ে দিতে হবে। এই তিনটি উঠে দিয়ে আমরা লিখলাম। এখন এরপরে যে অংশটুকু আছে হুবহু বসে যাবে, এট দ্য টাইম অফ রেইনিং আই ওয়াজ স্লিপিং, the time of raining I was sleeping. এখন দেখুন, when he was 20 he left the place, তাহলে when he was 20 বলতে এখানে তার বয়সকে বোঝাচ্ছে। বয়সটা হচ্ছে একটা সংখ্যা, তাহলে এখানে এটা যদি আমরা আশা করি তাহলে এটা হবে at the age of, at the age of, এইটুকু উঠে যাবে when, তারপরে সাবজেক্ট এবং বিভাব, at the age of 20 he left the house, at the age of 20 he left the house. খুবই সহজ। শিক্ষার্থী, এবার 5 নাম্বার রুলস, দো অল।
দো অল যুক্ত বাক্য যদি আমরা সিম্পল করি তাহলে নিয়ম হলো এই দো অল এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট হবে। তবে মজার বিষয় ডিসপাইট এর পরে অফ বসবে না, কারণ ডিসপাইট নিজেই প্রিপোজিশন, তাই এখানে নতুন করে প্রিপোজিশন বসার দরকার নেই। ইনস্পাইট অথবা ডিসপাইট এরপরে সাবজেক্ট পজিটিভ ফর্ম বিং অথবা হ্যাভিং এবং বাকি অংশ, অথবা আবার ইনস্পাইট অথবা ডিসপাইট সাবজেক্ট পজিটিভ ফর্ম এরপর অ্যাডজেক্টিভ নাউন ফর্ম দিলেও হবে। মানে 3 নম্বর জিনিসে আমরা যেটা করলাম এখানে সেটা অ্যান্সার করা যাবে। দেখুন, দো হি ইজ রিচ হি ইজ মাই জা, তাহলে এখানে দো দিয়ে বাক্য করা শুরু, এই দো এর পরিবর্তে প্রথমেই আমাদের লিখতে হবে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, এরপরে যে সাবজেক্ট রয়েছে তারপর সে কেস ইন স্পাইট অফ হিজ বিং রিচ হি ইজ মাই জা, in spite of being rich he is my judge, অথবা এই বাক্যটি অ্যান্সার হয় in spite of his richness, বাক্যটির নাম এই রিচ শব্দটির নাম ফর্ম, in spite of his richness he is my judge, in spite of richness he is my judge। খুবই সহজ প্রিয় শিক্ষার্থীরা। রুল নম্বর 6, ইফ যুক্ত বাক্যকে সিম্পল। ইফ যুক্ত বাক্যকে সিম্পল, ইফ যুক্ত বাক্যকে সিম্পল জন্য দুইটা বিষয় মনে রাখতে হবে, যে ইফ যুক্ত বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয়, যদি ইফ যুক্ত বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে প্রথমে বাই বসাতে হবে, বাই বসার পরে ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ বলবে। যেমন ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তাহলে ইফ যুক্ত বাক্যটা অ্যাফার্মেটিভ। এখন কি হবে, প্রথমে লিখতে হবে বাই, বাই লেখার পরে এখানে ভার্ব কোনটা, রিড, এর সাথে আইএনজি, রিডিং অ্যাটেন্টিভলি, by reading attentively you will pass, বাকিটা লিখে দিতে হবে, by reading attentively you will pass, by reading attentively you will pass। if যুক্ত বাক্যটা নেগেটিভ হলে, যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে প্রথমে লিখতে হবে উইদাউট, এরপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। if you do not do the work you will not be paid, if you do not do the work you will not be paid, তাহলে বাক্যটা নেগেটিভ, তাই প্রথমে লিখতে হবে উইদাউট, without doing the work you will not be paid, কাজটি করা ব্যতীত তুমি বেতন পাবে না। রুল নম্বর 7, সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল। সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করলে কি হবে, এখন এটা আরো সহজ, যেখানে শরীর স্থানে আমাদের টু লিখতে হবে, এবং যেখানে আরেকটি দ্যাট আছে, যেখানে দ্যাট আছে এই দ্যাট থেকে শুরু করে সাবজেক্ট এবং ক্যান নট কুড নট এর পরিবর্তে শুধুমাত্র টু লিখতে হবে। শরীর স্থানে টি ডাবল ও, দ্যাট থেকে সাবজেক্ট এবং ক্যান নট কুড নট এটার স্থানে হবে শুধু টু। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ টু উইক, এরপরে দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত উঠে গিয়ে এখানে হবে শুধু টু, টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এরপরে প্রিয় শিক্ষার্থীরা রিলেটিভ প্রনাউন, এই রিলেটিভ প্রনাউন যুক্ত বাক্যটা অনেক ভাবেই হয়, যেহেতু অনেক ভাবে হয় তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা নেক্সট ভিডিওতে এইটি সহ এবং বাকি অন্যান্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটির দ্বিতীয় পার্ট পেতে এবং ইংলিশের যে কোনো সমস্যায় সঠিক সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে টাচ করে রাখুন।